নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর আজকের মতামতের শীর্ষক ২৬-এর নির্বাচনে হয় রাষ্ট্রপতি শাসন, না হলে ৭০-৮০ লক্ষ মানুষকে না নিয়েই ভোট। অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। হ্যাঁ, অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, ক্রমশ একটা জটিল চেহারা নিচ্ছে এই এসআইআর সংশোধন। শুরুর থেকে নির্বাচন কমিশন এক ব্যাক ক্যালকুলেশনে খেলেই যাচ্ছেন। আমি আমার অনুষ্ঠানে কতবার বলেছি ১.৫ কোটি রোহিঙ্গা আর ঘুষপেটিয়াকে বাদ দিতে হবে। আরে বাদ দেবেন কি করে? তারা তো নেই। ওসব জানি না। প্রভু বলেছেন বুঝেছে উপেন এ জমি লইব কিনা। একেবারে সেরকম একটা নোংরা নাটকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর ৩ দিনের মধ্যে ৮০ লক্ষ মানুষের দলিল স্ক্রুটিনি হয়ে যাবে? সম্ভব? বাংলা, বিহার, উড়িষ্যার তাবৎ বিচারপতিদের লঙ্গরখানায় বসালেও কি সেটা সম্ভব? একবারও ভেবেছেন সেই তাদের কথা যারা এখনো এক আশঙ্কার মধ্যেই পড়ে আছেন? নাম উঠবে 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 না, এই চিন্তায় ঘুম হচ্ছে না তাদের। কেন বলুন তো? এই পোড়ার গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে এক সরকার নির্বাচিত করার জন্য তাদের সকল নিয়ে তারা বসে আছেন সর্বনাশের আশায়, এরকম তো নয়, বয়েই গেছে। আমি অনেকবার বলেছি তারা আশঙ্কিত, কারণ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আমাদের সঙ্গী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার, জানিয়েছেন এর সঙ্গে জড়িত আছে ব্যক্তির, নাগরিকের নাগরিকত্বের প্রশ্ন। মানে আপনার নাম ভোটার লিস্টে নেই মানে আপনি কেবল ভোট দেবার সেই পবিত্র কর্তব্যের অধিকার হারাবেন তা তো নয়। আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে, আপনি হয়ে উঠবেন এক ডাউটফুল ভোটার, এক নেই রাজ্যের বাসিন্দা। হ্যাঁ, সেখানেই মানুষের আশঙ্কা, সেই জন্যেই মানুষ শঙ্কিত, সেই জন্যেই মানুষ ঘুম উড়ে গেছে। কাজ কবে শেষ হবে? ফাইনাল ভোটার তালিকা কবে বার হবে? সেই তালিকা নাকি ২৮ তারিখেই মহামহিম বিচারকদের রায়ে, হ্যাঁ ওই ২৮ তারিখেই বার হবে, কিন্তু সেখানে তো ৭০-৮০ লক্ষের নামই থাকবে না, কারণ তাদের দলিল তো যাচাই হয়নি। তো আমাদের নির্বাচনী কর্তা ব্যক্তিরা ক্লাস 4-এর ছাত্রের মতো সমানে বলে চলেছেন হোম টাস্ক হয়ে যাবে, হোম টাস্ক হয়ে যাবে। আরে ভাই, কি করে হবে? কোন পদ্ধতিতে হবে জানা নেই, না ওনারাও বলতে পারছেন না। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে যে প্রশাসনিক সাংবিধানিক অস্থিরতা তৈরি হয়েছে তা একটা অভূতপূর্ব সংকট। সেই সংকটের একেবারে সেন্ট্রালে, কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের নির্বাচন কমিশন, তাদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে ঘোষিত তারিখ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, তার মাত্র ৩ দিন আগে দাঁড়িয়ে কয়েক লক্ষ ভোটার, ৭০-৮০ লক্ষ ভোটারের ভাগ্যে কি আছে কেউ জানে না। সূত্র বলছে কম করে ৮০ লক্ষ ভোটারের দেওয়া দলিল দস্তাবেজের এখনো স্ক্রুটিনি হয়নি। কাজেই কাজ শেষ না হওয়ার ফলে পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঠিক সময়ে বৈধ সমস্ত ভোটারদের নিয়ে হবে কিনা তা নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তো এই মুহূর্তে রাজ্যের সামনে আদতে দুটো বিকল্প পথ খোলা আছে। এক, লক্ষ লক্ষ মানুষের আবেদন শুনানি মুলতুবি রেখে তাদের তালিকা থেকে বাদ দিয়েই ভোট করা হবে। মানে এক বিশাল জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে। ৮০ লক্ষ মানুষ বৈধ ভোটার, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তারা অবৈধ নয় তারা তো বৈধ ভোটার, তারা তো গতবারে তার আগের বারে ভোট দিয়েছেন, তারা ভোট দিতে পারবেন না। ২, নির্বাচন পিছিয়ে দিয়ে রাজ্যের সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করে তালিকাকে নির্ভুল করার পরে ভোট হবে। দুক্ষেত্রেই বাংলার রাজনৈতিক সামাজিক উঠোনে যে বিক্ষোভের আঙুল জ্বলে উঠবেই তা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কারণ নেই। তাহলে
আর এই নির্বাচনে জটিলতা গজালোটা কি করে, হলোটা কি করে? সবাই জানে এর গোড়ায় রয়েছে নির্বাচন কমিশনের সেই বিশেষ সফটওয়্যার, সেই অ্যালগরিদম যা ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি, যৌক্তিক অসঙ্গতি খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়েছে। এর আগে বিহারে আমরা দেখিনি, অন্য স্টেটে আমরা দেখছি না, এখানে হয়েছে। সেই গোলমেলে পদ্ধতি কমিশনকে একটা আজগুবি তথ্য জুগিয়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার প্রায় 1.36 কোটি ভোটারের তথ্যে নাকি বিরাট অসঙ্গতি আছে। আর এই অসঙ্গতিগুলো কেমন, আগেও বলেছি, এক কথায় বলা যায় বিচিত্র বীর্যের চেয়েও বিচিত্র। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে একজন ভোটারের বাবাও তার বয়সের ব্যবধান 15 বছরের কম। কে করেছে এটা? কে লিখেছে এটা? এই নির্বাচন কমিশন। কিংবা 50 বছরের বেশি। আবার অনেক ক্ষেত্রে একই ঠিকানায় 6 বা তার বেশি ছেলে মেয়ের নাম আছে, আর সেই কারণে সেগুলোকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি আছে আনম্যাপ ভোটারের সমস্যা, মানে সেই সমস্ত ভোটার বা তাদের পূর্বপুরুষদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে মেলানো সম্ভব হয়নি। 2002 সাল একটা স্যাক্রোস্যান্ট ইয়ার, একটা অদ্ভুত পবিত্র বছর। সেই বছরে কি হয়েছিল জানা নেই, সেই বছরের সঙ্গে মেলাতে হবে, না হলে হবে না। এই বিশাল সংখ্যক মানুষকে তাদের নাগরিকত্ব, ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণের জন্য দলিল কাগজ সমেত শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এদিকে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার জন্য যে পরিমাণ প্রশাসনিক বিচার বিভাগীয় পরিকাঠামো প্রয়োজন তা নেই। হ্যাঁ, সেটাই আজ এই জটিলতাকে একটা চরম জায়গায় নিয়ে গেছে। সেই শুরু থেকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটা আস্থাহীনতা বা ট্রাস্ট ডেফিসিট কাজ করছে, আমরা দেখেছি। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কে আপনি? রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আপনি গ্যাঁট হয়ে চেয়ারে বসে রয়েছেন, কে আপনি? শুভেন্দু অধিকারী বাড়ির চাকর গিয়ে দাঁড়ালে আপনি উঠে দাঁড়াবেন, আর রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী গেলে আপনি গ্যাঁট হয়ে চেয়ারে বসে থাকবেন? এটা ট্রাস্ট ডেফিসিট নয়। এবং সেটা সুপ্রিম কোর্ট বলছে যে হ্যাঁ, একটা ট্রাস্ট ডেফিসিট কাজ করছে। তার কারণ কি? তার কারণ হলো এই রাজ্যের বিজেপি নেতারা আগেই একটা হিসেব দিয়ে রেখেছেন, আর নির্বাচন কমিশন সেই হিসেবে পৌঁছানোর জন্য বারবার নতুন নতুন তিকড়মবাজি নিয়ে হাজির হচ্ছেন। কমিশন অভিযোগ করছিল যে রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা এই সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব দেখাচ্ছেন, অনেক ক্ষেত্রে তথ্য গোপনের চেষ্টা করছেন। তো সেগুলোর তথ্য প্রমাণ করে ছাপিয়ে দিন, বার করে দিন। একটাও তো হাজির করেন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ করেছেন, 6-7 জন আধিকারিককে সাসপেন্ড করার কথা বলেছেন। সারা দেশ, রাজ্য জুড়ে কাজ চলছে, 6-7 জন আধিকারিক নিয়ে সবটা আটকে দিল রাজ্য। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের মদতে নির্বাচন কমিশন সংখ্যালঘু মানুষজন সীমান্তবর্তী জেলায় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তো আমরা জানি এরকম এক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই হাজির হলেন সর্বোচ্চ আদালতে, আর এই টানাপোড়েন এমন এক পর্যায়ে পৌঁছলো যে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে ভোটার তালিকা যাচাই করেন। মানে কোয়াসি জুডিশিয়াল বা আধা বিচার বিভাগীয় দায়িত্ব নির্বাহী কর্মকর্তাদের বদলে বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দেওয়ার একটা নজিরবিহীন নির্দেশ দিয়েছেন। আমরা দেখলাম সুপ্রিম কোর্ট বলেছেন না ঠিক আছে, আমরা বিচারকরা করবেন এটা, কিন্তু কেবল নির্দেশ দিলেই তো হবে না, কার্যকরী করার জন্য পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই যারা এই পাহাড় প্রমাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবেন। ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে 50 লক্ষ মামলার শুনানি তাদের কাছে এখনো যা খবর, তাতে আমাদের কাছে খবর হচ্ছে কি 80 থেকে 90 লক্ষ। তারা বলছেন 50 লক্ষ শুনানি এখন বাকি রয়েছে, আর নিযুক্ত 294 জন বিচার বিভাগীয় আধিকারিক যদি দিনে 250টা করে মামলার নিষ্পত্তি করেন, না খেয়ে না দে, তাহলে এই কাজ শেষ করতে 80 দিন সময় লাগবে। হাতে রয়েছে কয়েকটা দিন মাত্র। তাহলে সুপ্রিম কোর্ট তার সংবিধানের দেওয়া বিশেষ ক্ষমতা, আর্টিকেল 142-তে এই ক্ষমতা তাদের দেওয়া রয়েছে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে অভিজ্ঞ বিচার বিভাগীয় আধিকারিকদের পশ্চিমবঙ্গে ডেপুটেশনে নিয়ে আসার অনুমতি দিয়েছে। ডেপুটেশন দেওয়া হবে, কাগজ পাঠানো হবে, তারা আসবেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকে দুপুরবেলা দেখলাম তাদেরকে ভার্চুয়াল ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকে কত তারিখ? 28 তারিখে মাত্র, এই কদিন পরে বের হবে। এবার যুক্তি ছিল যে উড়িষ্যা, ঝাড়খণ্ড ঐতিহাসিক ভৌগোলিকভাবে বাংলার লাগোয়া হওয়ায় সেখানকার বিচারকদের পক্ষে ভাষাগত বা সাংস্কৃতিক জটিলতা কাটিয়ে কাজ করা নাকি অনেকটা সহজ হবে। বাস্তবে কতটা কাজ হবে?
ওই ভিন রাজ্যের বিচারকরা কি মাত্র কয়েকদিনের মধ্যে বাংলার লক্ষ লক্ষ মানুষের পারিবারিক ইতিহাস, স্থানীয় নথিপত্র যাচাই করে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবেন? পারাটা সম্ভব? এই প্রশ্নটা সবার সামনে, সবাই জানেন এটা অসম্ভব, কিন্তু সবাই বলছেন হয়ে যাবে। কি ধরনের ছ্যাবলাম! মাথায় রাখুন, যদি তাড়াহুড়ো করে এই কাজ শেষ করা হয় তাহলে ভুল সিদ্ধান্তের হার বাড়বে, বৌদ্ধ ভোটারদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তীব্র হবে। আর যদি কাজ শেষ না হয় তবে সেই ৮০ লক্ষ ভোটারদের বাদ দিয়ে একটা নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটা ব্যবস্থা বলে গণ্য হতেই পারে না। মানবই না আমরা সেই নির্বাচন। এই কাজটা শুরুর আগে কারিগরি দিকটা নিয়ে নির্বাচন কমিশন ভাবেনি। নির্বাচন কমিশনের যে ওই ইসিআই নেট পোর্টাল, মারাত্মক সমস্ত কারিগরি ত্রুটি ছিল, যার সমাধান না করেই কাজে নেমেছে নির্বাচন কমিশন। এখনও সেই ত্রুটি আছে, এখন ফল ভুগতে হচ্ছে। ভোটারদের জমা দেওয়া নথিপত্রগুলো পোর্টালে আপলোড করার পরে হঠাৎ করে সেগুলো অস্পষ্ট, ব্লারি হয়ে যাচ্ছে, ফলে যাচাইকারী আধিকারিকরা সেই নামগুলোকে সরাসরি খারিজ করে দিচ্ছেন। বা অদ্ভুত ব্যাপার, কার দোষ? আমি আমার জমা দলিল দিয়েছি, আমি আমার যে কাগজপত্র দিয়েছি সেই কাগজপত্র তিনি আপলোড করেছেন, আপলোড করার পরে সেটা ব্লার হয়ে যাচ্ছে। যিনি দেখে ঠিক করবেন যে হ্যাঁ আমি ভোটার কিনা, তিনি বলছেন আমি পড়তেই পাচ্ছি না, সেই জন্য সেটা বাতিল। আরে অদ্ভুত ব্যাপার, আমার কোথায় দোষ? কিন্তু সেটা তো সফটওয়্যারের গণ্ডগোল। নির্বাচন কমিশনের আনা মাইক্রো অবজারভাররা, যারা মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তারা অবজারভার, কিন্তু তারা নির্বাচনী কর্মকর্তাদের ইআরওদের সিদ্ধান্তকে নাকচ করার চেষ্টা করে যাচ্ছেন সমানে। ৭ লক্ষ ভোটারের নাম আবার পর্যালোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সেই জন্য। আর সেরকম একটা প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেই চলেছেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসীদের নাম ঢুকে গেছে। 14 সালে ক্ষমতায় এসছেন, অবৈধ অভিবাসী ঘুষপেটিয়া সংসদে জিজ্ঞেস করা হয়েছিল কতজন ঘুষপেটিয়া এসছে। সব মিলিয়ে 450 নামও বলতে পারেন, 450 হিসেবও দিতে পারেন, কিন্তু 450 হিসেব দিচ্ছেন আপনারা, আর এখানে বলছেন লক্ষ লক্ষ নাম। যখন সংসদে জিজ্ঞেস করা হচ্ছে কতজন ঘুষপেটিয়া, কতজন ঢুকেছে এখানে, মানে এরকম একটা হিসেব আছে যে যতজনকে আমরা ধরতে পেরেছি একটা হিসেব আছে যে তার এতগুণ ঘুষপেটিয়া। 450 জনও নয়, কতজন হবে? 1000, 2000, 2500, 3000, এখানে লক্ষ লক্ষর কথা বলা হচ্ছে। আর তেনার সুরে সুর মিলিয়ে যেভাবে 1.36 কোটি মানুষকে নোটিশ পাঠানো হয়েছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়, সীমান্তবর্তী জেলাগুলোর বাসিন্দাদের, সংখ্যালঘু মানুষজনদের টার্গেট করা হচ্ছে, তা আসলে বাংলার সাধারণ মানুষকে তাদের ভিটেমাটি থেকে উৎখাত করার একটা সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। আর সেটাই সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক, অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষোভ, অস্থিরতা দানা বাঁধছে। সেগুলো পুলিশ দিয়ে দমন করতে গেলে হিতে বিপরীত হতেই পারে। তাহলে প্রথম বিকল্প কি? প্রথম বিকল্প হচ্ছে বহু মানুষের শুনানি বাদ রেখে তাদেরকে বাদ দিয়ে ভোট করা। ভয়ঙ্কর সাংবিধানিক সংকটের জন্ম দেবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে 28 ফেব্রুয়ারি 2026 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, আর যারা ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে পেরেছেন কেবল তাদের নাম সেখানে থাকবে। বাকিদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকার ব্যবস্থা রাখা হয়েছে, যা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ করা যেতে পারে। কিন্তু বাস্তবে সেটা করাও তো কঠিন। এখন তো অনেকে মনে করছেন অসম্ভব। যদি 80 লক্ষ ভোটারের এক বড় অংশ তাদের নাম ভোটার তালিকায় না পান, তাহলে ভোট কেন্দ্রে গিয়ে তারা যখন প্রত্যাখ্যাত হবেন তখন একটা চরম গণ অসন্তোষ তৈরি হবে। গণতন্ত্রে ভোটাধিকার হলো এক নাগরিকের প্রধান হাতিয়ার। যদি সেই হাতিয়ারটাকে প্রযুক্তিগত বা প্রশাসনিক অজুহাতে কেড়ে নেওয়া হয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে তীব্র আর হয়ে উঠতে পারে হিংসাত্মক। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে, যেখানে ইতিমধ্যে বিএসএফ আর স্থানীয় বাসিন্দাদের মধ্যে এমনিতেই চাপা উত্তেজনা সারাক্ষণ লেগে আছে। সেখানে এই ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা আগুনের ফুলকির মতো কাজ করতে পারে। অন্য বিকল্প হলো ভোট পিছিয়ে যাওয়া আর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া। ভারতীয় সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন শেষ হওয়াটা জরুরি। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ 2026-এর 7ই মে শেষ হবার কথা, মানে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে নতুন সরকার তৈরি করতেই হবে। কিন্তু যদি ভোটার তালিকা সংশোধনের কাজ অসম্পূর্ণ থাকে আর প্রায় 1 কোটি মানুষের নাম যাচাই করা বাকি থাকে, তাহলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে পারার কথা নয়। আর এটা বুঝে ঝোপ বুঝে কোপ মারতে চাইছেন আমাদের মেজ খোকাবাবু। তিনি ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে
4 মের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ না হলে রাজ্য আইনত রাষ্ট্রপতি শাসনে জারি হবে রাজ্যে। বিজেপিও সেটাই চায়, কিন্তু সেটা রাজ্যে কোন অবস্থা তৈরি করতে পারে তা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। তৃণমূল কংগ্রেস কোনোভাবে বিনা যুদ্ধে ছেড়ে দেবে না এই বিষয়টা। এই পদক্ষেপ হয়ে উঠবে বাংলার মানুষের রায়ের ওপরে এক ধরনের কুঠারাঘাত। বাংলার রাজপথ হয়ে উঠবে একটা রণক্ষেত্র। সাধারণ মানুষ যারা দিনমজুর, নিম্নবিত্ত পরিবারের সদস্য, তারা দিনের পর দিন কাজ ফেলে বিএলও অফিস, এসডিও অফিসে গিয়ে ধর্ণা দিয়ে বসেছিলেন, জোগাড় করেছেন নথিপত্র, আর সেসব তাকে রেখে দিয়ে তাদের বাদ দিয়ে নির্বাচন হলে এক সামাজিক অস্থিরতা জন্ম নেবেই। আর সেটা যে কোনো মুহূর্তে গণবিক্ষোভের চেহারা নিতে পারে। আসলে ভোটার লিস্ট সংশোধনের এই পদ্ধতিটা যে অগণতান্ত্রিক, সাধারণ মানুষের প্রতি সহানুভূতিহীন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্যেও আছে। বারবার বলেছেন তারা, আদালত বলেছে যে 1.36 কোটি মানুষকে নোটিশ পাঠিয়ে তাদের ওপরে যে মানসিক চাপ, যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন তৈরি করা হয়েছে, সেটা মোটেই কাম্য নয়। অনেক জেলাতে দেখা যাচ্ছে যে মাত্র 1টা বা 2টো কেন্দ্রে হাজার হাজার মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে, যেখানে ন্যূনতম পানীয় জল, বসার বন্দোবস্ত ছিল না। এই প্রশাসনিক ব্যর্থতা এবং মানুষের ভোগান্তি ক্ষোভের আগুনে ঘি ঢালার কাজ করবে। আবার অত্যন্ত সন্দেহজনকভাবে এটাও দেখুন, 1 মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এটাও একটা বিরল ঘটনা যে নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা পরিষ্কার করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে নির্বাচন কমিশন নিজেও জানে পশ্চিমবঙ্গে গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি কতটা উত্তপ্ত। তারা কি জানেন রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, তাই কি এই ব্যবস্থা নিচ্ছেন? যদি 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকার কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম না থাকে, তবে সেই ভোটারেরা 1 মার্চ থেকে রাজপথে নামবেন। আর তখন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘাত এড়ানোর কথা ভেবেছেন মোদী সরকার। একটা সুপরিকল্পিত প্ল্যান করছে বিজেপি। আর কিছু স্বার্থপর, ধান্দাবাজ, নিজের স্বার্থ বোঝা মানুষ তারা বিবৃতি দিচ্ছেন যে না, বিজেপি এবারে কোনো বিপদ নয়, তারা আরো বড় বিপদের সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন। গতবারে তাদের কয়েকটা মাথা ওই নো ভোট টু বিজেপি করেছে, তারা নোংরামি করছেন। তারা বাংলার রাজনৈতিক ইতিহাস বারবার দেখিয়েছে এই রাজ্যে ভোটাধিকারের দাবিতে আন্দোলন কত বড় চেহারা নিতে পারে। 21শে জুলাই আমরা ভুলিনি। শুভেন্দু মোদিশা মাথায় রাখুন, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন একটা সরকার গঠনের লড়াই নয়, দেশের সাংবিধানিক কাঠামোর একটা বড় পরীক্ষা। যদি 80 লক্ষ ভোটারের তথ্য যাচাই না করেই নির্বাচন করানো হয়, আমাদের আজকে সেই দিকেই সমস্ত নজরটা দিতে হবে। সেই নির্বাচনের বৈধতা আন্তর্জাতিক স্তরে ক্ষুণ্ণ হবে। আবার যদি ভোট পিছিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তা বাংলার মানুষের রাজনৈতিক অধিকারের উপরে একটা চূড়ান্ত আঘাত। দুক্ষেত্রেই বাংলাতে বিক্ষোভের আগুন জ্বলবে। ওই দালালেরা এগুলোকে আটকাতে পারবে না। বিজেপির কিছু দালাল ঘুরে বেড়ায়, সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু দালাল ঘুরে বেড়ায়। নিজেদের সবকিছু আছে, সবকিছু থাকার পরেও তারা বিপ্লবী সেজে ঘুরে বেড়ায়, বিবৃতি দিচ্ছে। বিজেপি আর বিপদই নয় তাদের কাছে, সেই তারা ঘুরছে। সাবধান হতে হবে। সাধারণ ভোটাররা আপাতত এক চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে তাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার চাপ, অন্যদিকে তাদের রাজনৈতিক প্রতিনিধিদের ভাগ্য নির্ধারণের লড়াই। এই অবস্থায় যদি এখনই সামাল না দেওয়া যায়, তাহলে একটা বড়সড় রাজনৈতিক সামাজিক ঝড়ের মুখোমুখি হবে গোটা দেশকে। আপাতত জটিলতা যে বাড়ছে সে কথা এখন নিঃসংকোচে বলা যায়। আর এই জটিলতার সমাধান আদালতে হবে জানা নেই, তবে এটা জানি যে এর সমাধান রাজপথেও হওয়ার সম্ভাবনা প্রবল। এটাই এখন আমাদের প্রত্যেকের কনসার্ন। ভাবুন কি খেলা চলছে, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।